বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সৌরভ তটিনীকে কল করে। সৌরভ তটিনীকে বলে, আপনি কি কর্ণ চ্যাটার্জিকে চেনেন? তটিনী বলে, হ্যাঁ চিনি তো, খুব ভালো করে চিনি। ওই লোকটার ছেলেই তো আমার ছেলেকে কিডন্যাপ করেছিল। কেস হলো, কত কাণ্ড হলো, আর আমি ওনাকে চিনব না? আমি ওনাকে খুব ভালো করেই চিনি। কিন্তু আপনি কে বলুন তো, কোথা থেকে বলছেন, আর এইসব অদ্ভুত প্রশ্ন কেন করছেন? হ্যাঁ, তখনই ফোনের এপাশ থেকে সৌরভ বলে, আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে বলছি। আপনি পিএনএস সোসাইটি এনজিওতে জব করতেন তাই তো? তটিনী বলে, হ্যাঁ করতাম। সৌরভ বলে, তো সেখানে কর্ণ চ্যাটার্জিকে আপনি দেখেছিলেন, আগে থেকে চিনতেন? তটিনী অস্বীকার করে বলে, না আমি চিনতাম না। কথাটা বলেই তটিনী কল কেটে দেয়। বলরাম বলে, কি হলো, কি বলল তটিনী? সৌরভ বলে, না তটিনী চেনে না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তো এখন আমি কি করব? বলরাম বলে, এবার আপনি আসতে পারেন। কর্ণ চ্যাটার্জি ওখান থেকে যেতে চাইলেই বলরামের ফোনে কল আসে। বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সাথে কথা বলবে। বলরাম কল রিসিভ করে কর্ণ চ্যাটার্জিকে ধরিয়ে দেয়। কর্ণ চ্যাটার্জি হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। মিস্টার কর্ণ চ্যাটার্জি, এত সময় আপনাকে জিজ্ঞাসাবাদ করার সব দৃশ্য ভিডিও রেকর্ড করা হয়েছে। কর্ণ চ্যাটার্জি বলে, হোয়াট? পরশুরাম বলে, হ্যাঁ করা হয়েছে। একের পর এক মেয়েকে অস্বীকার করে গেলেন আপনি, কিন্তু 3 নম্বর মেয়ে পাপিয়া ভৌমিক, যে কিনা পিএনএস সোসাইটি এনজিওর শিক্ষিকা ছিলেন, সেলাই দিদিমণি ছিলেন। ভিডিও রেকর্ডে সেই মেয়েটির মুখের এক্সপ্রেশন খুব ভালোভাবে ফুটে উঠেছে। চোখে চোখে বেশ ভালোই কথা হলো আপনাদের, ভালোই অভিনয় শিখিয়েছেন সবাইকে। কর্ণ চ্যাটার্জি বলে, এই হ্যালো, আপনি কি চাইছেন বলুন তো? কেন এই সব কিছু নিয়ে পড়ে আছেন? আমি তো আপনাকে বলছি আপনি আমার সাথে দেখা করুন, আমরা সামনাসামনি বসি সব কিছু সেটেল করে নেব। কর্ণ চ্যাটার্জি বলে, দেখুন পরশুরাম, আমি আপনাই বলছি আপনি এইসব কিছু করা বন্ধ করুন, এটা কিন্তু অনেক ওপর মহলের কেস। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, মহল যত উঁচুই হোক না কেন, ভিতটাকে নাড়িয়ে দিতে পারলেই পুরো মহলটাই ধসে পড়বে। কর্ণ চ্যাটার্জি, খুব তাড়াতাড়ি আপনার বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে আমি আপনার মুখোমুখি হব। 13ই মার্চ নৌকা করে যেই ক্রিমিনালগুলোকে আমরা নিয়ে যাচ্ছিলাম, দুজনের বডি নদীতে ফেলে দেওয়া হয়েছে। গোলাগুলি চলেছিল, কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে বেঁচেছে। কোথায় গেছে জানি না। সেখানে তটিনী গাঙ্গুলিও ছিল। একে একে সবাইকে আমি খুঁজে বার করব, আর সেদিন আপনাকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। পরশুরাম কথাটা শেষ করে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি রেগেমেগে ওখান থেকে বেরিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি চলে গেলেই পরশুরাম এসে মায়াকে বলে, তোমরা এনজিওতে তেমন কিছুই পাওনি তাই তো? মায়া বলে, হ্যাঁ বস। পরশুরাম বলে, এনজিওতে নতুন মাটি খোঁড়া হয়েছে, নতুন গাছ লাগানো হয়েছে। কোথাও যদি কোনো মাটি নরম থাকে সেই সব জায়গা খোঁড়ো। ওইখানেই কর্ণ চ্যাটার্জি তার আসল কাজ সেরে রেখেছে। এনজিওটাকে অপরাধের আখড়া বানিয়েছে কর্ণ চ্যাটার্জি। মানুষকে মারার জন্য মানুষকেই তৈরি করে ওরা। এরপর দেখানো হয় তটিনী শিবপ্রসাদকে কল করে। ফোনের এপাশ থেকে হ্যালো বলতেই তটিনী বলে, কি গো তুমি কখন আসবে? তুমি কি দুপুরে খেতে আসবে না? শিবপ্রসাদ বলে, আমি তো কাজে আছি, হ্যাঁ দুপুরে যাব, অবশ্যই যাব। তটিনী বলে, আসার সময় একটু দুধ আর কাজু বাদাম নিয়ে এসো। শিবপ্রসাদ বলে, হঠাৎ দুধ আর কাজু বাদাম? তটিনী বলে, আসলে কি বলতো, বাচ্চারা পায়েস খেতে চেয়েছে, তাই ওদের আবদার রাখবো আর কি। সকালে অতগুলো গিফট হাতছাড়া হয়ে গেল। শিবপ্রসাদ বলে, চিন্তা করো না, আমি যাওয়ার পথে ওদের গিফট নিয়ে যাব। তটিনী বলে, তুমি গিফট আনবে? কি আনবে? শিবপ্রসাদ বলে, দেখো আমার কাছে তো আর অত টাকা নেই, আমি হয়তো স্বর্ণের চেন, স্বর্ণের ব্রেসলেট আনতে পারবো না, তবে আমি আমার লাট্টুর জন্য একটি ব্লেজার আর আমার পিকোর জন্য একটি সোয়েটার নিয়ে আসবো। সামনেই তো শীত আসছে, ছেলে মেয়েদের আমি এগুলো গিফট করব। তটিনী বলে, ঠিক আছে গো, ওরা খুব খুশি হবে, আমি তবে ফোনটা রাখছি। এই বলে তটিনী কল কেটে দেয়। শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, তটিনী আমাকে এইটা বলল না, স্পেশাল ব্রাঞ্চ ওকে কল করেছিল। তটিনী ইচ্ছে করেই সবটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। কিন্তু তটিনী, তুমি কেন এমনটা করছো? তুমি জানো সবটা, তবু কেন আমাকে বলছো না? এবার তটিনীর কাছ থেকে আমি কি করে কথাগুলো বার করব? কিন্তু এই কেসে তটিনীর কথাগুলো তো শোনা প্রয়োজন, ওর স্বীকারোক্তির প্রয়োজন আছে। অন্যদিকে দেখানো হয় জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে, আরাধ্যা তুমি তটিনীর বাড়ি গিয়ে তটিনীকে এইসব কথা বলে এসেছো?
আরাধ্যা বলে, হ্যাঁ ড্যাডি, আমি বলে এসেছি। জিৎ মুখার্জি বলে, আরাধ্যা তুমি এটা কেন করেছো? তটিনী তোমার দিদি হয়, আর তুমি তোমার দিদিকে হুমকি দিয়ে এসেছো। আরাধ্যা বলে, ড্যাডি ভুলে যেও না, কবির আমার হাজবেন্ড, আর সেই কবির এখন জেলে আছে। যাদের জন্য আমার কবির জেলে আছে, যাদের জন্য আমার সংসার ভেঙে গেছে, যাদের জন্য আমার সাথে কবিরের ডিভোর্স হচ্ছে, তাদেরকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না, কিছুতেই না। আমি শেষ করে ফেলবো, ওদের সুখের সংসারকে ধ্বংস করে ফেলবো, আমি সব কিছু ভাসিয়ে দেব। জিৎ মুখার্জি বলে, আরাধ্যা তুমি ভুল করছো। আরাধ্যা বলে, আমি কোনো ভুল করছি না, ভুল করছি না আমি। ড্যাডি তুমি কেন বুঝতে পারছো না? ড্যাডি আমারও তো অনেক স্বপ্ন ছিল, আমি সংসার করব, আমি কবিরের সাথে ভালো থাকবো, এবার পুজোতে আমি সিঁদুর খেলবো, সকলের সাথে সিঁদুর খেলবো। কিন্তু এখন আমি সেটা কি করে খেলবো ড্যাডি? কবির তো নেই, ও তো জেলে আছে। আর তোমরা তোমরা সবাই হাড়ি কাঠে আমার গলা দিতে চাইছো, তোমরা সবাই আমার ডিভোর্স চাইছো, কি চাইছো না? তোমরা আমাকে কোর্টে নিয়ে যাবে, একতরফাভাবে আমার ডিভোর্স হবে, তারপরে অন্য একজন মানুষের সাথে আমার সংসার করতে হবে। ড্যাডি তুমি বুঝতে পারছো আমি কবিরকে ভালোবাসি। আমি ভেবেছিলাম কবিরকে বিয়ে করলে, আমার স্মৃতিতে সিঁদুর উঠলে তটিনীদি হয়তো আমাকে করুণা করবে, আমার প্রতি ওর দয়া হবে, কবিরের ওপর ও কেস তুলে নেবে, কিন্তু ও সেটা করেনি। ও আমাকে দয়া করুণা করেনি ড্যাডি, ও কবিরকে শাস্তি দিয়েছে, আর সেই সাথে আমাকেও শাস্তি দিয়েছে। তাই আমিও তটিনীদের সংসার ভেসে দেব। জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে, আমি হাতে জোর করে রিকোয়েস্ট করছি আরাধ্যা, তুমি এটা করবে না। তটিনী এই বাড়ির মেয়ে, তোমার দিদি, ওর ছোট ছোট দুজন বাচ্চা আছে, তুমি কেন তোমার দিদির ক্ষতি চাইছো? আয়ুষী বলে, ড্যাডি তুমি কেন আরাধ্যাকে এতটা বোঝাচ্ছ বলো তো? তটিনীদি যা সব কিছু করেছে ওর তো শাস্তি পাওয়াই উচিত। তখনই জিৎ মুখার্জি আয়ুষীকে বলে, তুমি চুপ করো, একদম চুপ করো, তুমি আর আগুনে ঘি ঢেলো না, ওকে আর তাতিও না। আরাধ্যার মা বলে, তোমার কি হয়েছে বলো তো? জিৎ মুখার্জি বলে, আমি যা বলছি ঠিক বলছি, তোমরা কেন মেয়েটাকে ভুল পথে চালিত করছো? কেন বুঝতে পারছো না আমরা কেউ ভালো নেই? আমি ভালো নেই, কর্ণ চ্যাটার্জি ভালো নেই, কবির ভালো নেই, আমাদের ওপরে এখন অনেক চাপ আছে, সব দিক থেকে আমাদের সব কিছু শেষ করে ফেলার প্ল্যান চলছে, আর এই সময় তোমরা আরাধ্যাকে তাতিয়ে দিচ্ছ। আরাধ্যা বলে, ড্যাডি তুমি হাত তুলে নিতেই পারো, কিন্তু আমি হাত তুলে নেব না, আমি ওই সংসার ধ্বংস করবই। কর্ণ চ্যাটার্জির বাড়িতে এতদিন আমি সংসার করেছি, তাই আমি খাদ খুদ সবটাই বুঝে গেছি, কোনো না কোনো উপায়ে তটিনীদের সংসার আমি ভাসিয়ে দেবই। আরাধ্যার কথা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়, তার ছোট্ট আরাধ্যা কবে এতটা বড় হয়ে গেল, কবে আরাধ্যা এমন ক্রিমিনাল মাইন্ডের হয়ে গেল? জিৎ মুখার্জি অবাক হয়ে তাকিয়ে আছে। তখনই আয়ুষী বলে, আরাধ্যা যেটা বলেছে ঠিক বলেছে ড্যাডি, ওরা যখন পাওয়ার দেখাচ্ছে তো এইবার আমরাও পাওয়ার দেখাবো। তুমি কেন ওদেরকে পাওয়ার দেখাচ্ছ না ড্যাডি? তুমি কেন মাথা নত করছো, কেন হার মেনে নিচ্ছ? জিৎ মুখার্জি বলে, আমি মাথা নিচু করে হার মানছি না, আমি সেই রাতের কথা ভুলতে পারছি না, যখন এই ছোট্ট বাচ্চাটা অন্ধকার পথে একলা হেঁটেছিল, আমাদের বারবার করে ডেকেছিল, দুষ্ট দাদু, দুষ্ট দাদু, আমাকে ছেড়ে যেও না। সেই দৃশ্যগুলো আমার বারবার মনে হচ্ছে, আমার চোখের সামনে ভেসে উঠছে, সেই বাচ্চার কান্না, সেই বাচ্চার অসহায়ত্ব আমি ভুলতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না? ওরাই আমাদের নেক্সট জেনারেশন, আর আমরা কিনা ওদের সাথেই এমনটা করছি? আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা কাজটা ঠিক করিনি। আর তাছাড়া তটিনী যেটা করেছে সেটাতে তো কোনো অন্যায় নেই। সত্যিই তো কবির তটিনীর সন্তানকে কিডন্যাপ করেছিল, তবে তটিনী কেন কবিরকে ছেড়ে দেবে? কবিরের মতন একজন ক্রিমিনালকে তো তটিনী শাস্তি দেবেই। তখনই আরাধ্যা বলে, প্লিজ রেডি, তুমি চুপ করো, তুমি কবিরকে নিয়ে আর একটাও কথা বলবে না। কথাটা বলে আরাধ্যা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তখনই আরাধ্যার মা জিৎ মুখার্জিকে বলে, তুমি কি শুরু করলে বলো তো? তুমি হঠাৎ করে এমন উল্টো কথা কেন বলছো? জিৎ মুখার্জি বলে, আমি যেটা বলছি আরাধ্যার ভালোর কথা ভেবেই বলছি। তখনই জিৎ মুখার্জির কাছে কল আসে। পরশুরাম জিৎ মুখার্জিকে কল করেছে। ফোনের ওপার থেকে পরশুরাম জিৎ মুখার্জিকে বলে, আমি পরশুরাম বলছি। জিৎ মুখার্জি বলে, আপনি আমায় কেন কল করেছেন? হ্যাঁ কেন কল করেছেন? পরশুরাম বলে, পিএনএস সোসাইটি এনজিও আমরা রেড করেছি, সেখানে কাগজপত্রে মেম্বারের জায়গায় কর্ণ চ্যাটার্জির নাম আছে, আর সেই সাথে আপনারও নাম। আপনাকে একবার আমাদের অফিসে আসতে হবে, আমরা আপনার সাথে কথা বলতে চাই। কথা বলতে চাই মানে কথা বলতে চাই। জিৎ মুখার্জি বলে, আমি এখন কোথাও যেতে পারবো না, দেখুন আমার বাড়িতে একটা বড় ঘটনা ঘটে গেছে, আপনার তো সব কিছুই জানা। আমার জামাই কবির, সে এখন জেলে আছে, আমার মেয়ের ডিভোর্স হবে।
পরশুরাম বলে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে কথা বলতে এখানে ডেকেছি, আপনাকে আসতেই হবে। যেই দিন আপনাকে আমি সময়টা বলে দেব আপনি তখনই আসবেন, কথাটা যেন মনে থাকে। এটা বলে পরশুরাম কল কেটে দেয় আর জিৎ মুখার্জি চিন্তায় পড়ে যায়। এদিকে পরশুরামের অফিসের বস পরশুরামের কাঁধে হাত রাখে। পরশুরাম বলে, ইয়েস বস। বস পরশুরামকে বলে, সবাইকে জিজ্ঞাসাবাদ করছো, সবাইকে তুমি এখানে আসতে বলছো, কিন্তু তটিনী গাঙ্গুলিকে কেন জিজ্ঞাসাবাদ করছো না, কেন আসতে বলছো না? তটিনী গাঙ্গুলি অনেক কিছু জানে, অনেক কিছু বলতে পারবে ও। তটিনী গাঙ্গুলিকে আমি এখানে চাই। পরশুরাম বলে, ওকে স্যার। এরপরেই বস তো ওখান থেকে চলে যায়, কিন্তু পরশুরাম চিন্তায় পড়ে যায় কি করে সে তটিনীকে এখানে আনবে। তটিনীর সামনে তো সে পরশুরাম হয়ে যেতে পারবে না, কিন্তু তটিনীকে সে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে দেখানো হয় লাট্টু পিকো পড়াশোনা করছিল। তটিনী রেডি হয়ে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। লাট্টু বলে, মাম্মি কোথায় যাচ্ছ? তটিনী বলে, কাজে যাচ্ছি। লাট্টু বলে, মাম্মি কাজে কোথায় যাচ্ছ? তটিনী বলে, এখন আমি কোথায় কোন কাজে যাচ্ছি সেটাও কি তোমাদের বলে যেতে হবে? লাট্টু বলে, মাম্মি আমরাও তো কোথাও যাওয়ার আগে তোমাকে বলে যাই, তবে তুমি কেন বলবে না? তটিনী বলে, ওরে এখন মায়ের সাথে নিজেদের তুলনা করা হচ্ছে, পড়ো বলছি, আমি যাবো আর আসবো। তখনই বাড়িতে আসে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলে, এ কি এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তটিনী বলে, এত রাত কোথায়, সবে তো 7টা বাজে। শিবপ্রসাদ বলে, তো যাচ্ছটা কোথায়? তটিনী বলে, এই তো একটু বাইরে যেতে চাইছিলাম। আরে ওই রাখি বৌদির কাছে ব্লাউজ যে বানাতে দিয়েছি এখনো তো দিলই না। এই রাখি বৌদিকে না এত তাড়া দিলেও সে ব্লাউজ কিছুতেই দিতে চায় না। কোথায় আরো ভাবলাম পুজোর দিনে এক এক রঙের এক এক শাড়ি পরবো, সাথে ম্যাচিং ব্লাউজ থাকবে, কিন্তু তা নয়, এই রাখি বৌদি অষ্টমীর ব্লাউজ অষ্টমীর দিনেই দেবে। তাই তো একটু যাচ্ছি, ওনাকে তাড়া দিতে হবে। শিবপ্রসাদ বলে, ঠিক আছে তোমাকে যেতে হবে না, তুমি বরং এই ব্যাগগুলো রাখো আর আমি যাব। কিন্তু ওই একটাই সমস্যা, ব্লাউজের দোকানে না প্রচুর মেয়ের ভিড় থাকে। তটিনী বলে, তো মহিলাদের ভিড় থাকবে না তো কার ভিড় থাকবে, পুরুষেরা তো আর ব্লাউজ পরে না। এই তুমি জানো এবার আমি কেমন ব্লাউজ নিয়েছি, কি ডিজাইনের নিয়েছি? শিবপ্রসাদ বলে, তা তো জানি, ওই তো ফিনফিনে একটা ফিতে থাকবে আর অনাবৃত পিঠ। তটিনী বলে, আরে কি বলছোটা কি, বাচ্চারা আছে তো? তখনই পিকো বলে, পা হোয়াট ইজ অনাবৃত? তখনই তটিনী বলে, তোমাকেও তো বুঝতে হবে না, হ্যাঁ চুপ করো, পড়াশোনা করো। তুমি কি বলছো বলো তো, বাচ্চাদের সামনে অনাবৃত, এসব কেন বলছো? তটিনী শিবপ্রসাদ আর বাচ্চাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। এরপরেই তটিনী বলে, আমি কাল দুপুরে বের হব। শিবপ্রসাদ বলে, কোথায় যাবে? তটিনী বলে, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই ভাবছি কেনাকাটা করতে যাব। তটিনী যদিও শিবপ্রসাদকে মিথ্যে কথা বলল, কিন্তু শিবপ্রসাদ ঠিকই বুঝতে পেরেছে তটিনীর স্পেশাল ব্রাঞ্চের ডাকেই তাদের অফিসে যাবে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম ফোনে রুমাল বেঁধে তটিনীর সাথে কথা বলে, তটিনীকে জেরা করে। তটিনীকে বলে, আপনি যে এনজিওতে কাজ করতেন আপনি কি জানেন না সেখানে রাইফেল চালানো শেখানো হতো, সেখানে মেয়েদের বিভিন্ন ক্রাইম শেখানো হতো? কি হলো উত্তর দিন, আপনি জানতেন না? পরশুরামের হম্বিতম্বিতে তটিনী খুব ভয় পেয়ে যায়। তটিনী বলে, হ্যাঁ আমি জানতাম, এই সাধারণ গৃহিণী মেয়েটা সবটা জেনে ফেলেছিল। তো বন্ধুরা, তটিনী স্বীকার করে সে এনজিওর ক্রাইমের ব্যাপারে জানতো। তবে কি এইবার পরশুরামকে ভরসা করে তটিনী কর্ণ চ্যাটার্জির ব্যাপারে সব সত্যি বলে দেবে? অবশেষে পরশুরামের জেরার মুখে পড়ল তটিনী। এইবার পালানোর পথ পাবে না কর্ণ চ্যাটার্জি। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।